আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওতে আমি সমাধান করে দিতে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে। তো সেই সৃজনশীলটা আমি সমাধান করে দিচ্ছি। এছাড়াও আমার লেকচার শিটের 36 নম্বর সৃজনশীল তুমি দেখলেই বুঝতে পারবে 36 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমি সমাধান করে দিতে যাচ্ছি। ও তুমি এই মুহূর্তে যে কাজটা করবে তা হচ্ছে, তোমার কাছে যদি আমার লেকচার শিটটি না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে লেকচার শিটটি কালেক্ট করে নাও। কারণ লেকচার শিটে কিন্তু 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন, সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সংযুক্ত করা আছে, যা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। সো পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে বুঝতে গেলে। ওকে, তো দেখো এখানে বলা আছে 36 নম্বর সৃজনশীল প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2024-এ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে ক দলের ফারহান, ওহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে 4D, 3C হেক্সাডেসিমেলে এবং 127 অক্টালে 1010002, এটা হচ্ছে বাইনারিতে আছে। এখন খ নম্বরে বলা আছে 7-এর পরবর্তী সংখ্যা 10, এটা ব্যাখ্যা করো। আসলে এই 7-এর পরবর্তী সংখ্যা 10, 17-এর পরবর্তী সংখ্যা কত, 15-এর পরবর্তী সংখ্যা কত, 77-এর পরবর্তী সংখ্যা কত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে এবং এটা খ নাম্বারের জন্য একবার কমন বলা যায়। তো আমাদেরকে এই জাতীয় প্রশ্নগুলো সমাধান করতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষার হলে এই সহজ দুটো মার্ক ছেড়ে দিয়ে চলে আসতে হবে। যে কোনো সময় যদি এমন পরবর্তী সংখ্যা বলে তাহলে তুমি চাইলে ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো, আমার একটা ভিডিও আছে তুমি দেখে নিতে পারবা। ওকে, তো এখন আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমি ক্যালকুলেটর বের করলে কিন্তু হবে না, কারণ আমি তো এমসিকিউ অ্যান্সার করবো না, আমি সিকিউ অ্যান্সার করবো। সো আমাকে একটু লিখতে হবে। তো লিখতে গেলে যেটা লিখতে হবে, আমরা জানি 7-এর পরবর্তী সংখ্যা 10, এটা সম্ভব। কিভাবে সম্ভব? কারণ 7 সংখ্যাটাকে তুমি একটা কাজ করো, ডেসিমেলে 7 সংখ্যাটা কিসে আছে? ডেসিমেলে আছে, রাইট? এখন এই কারণ এর কোনো বেজ কিন্তু নাই, এর কোনো বেজ নাই। এখন 7-এর পরবর্তী কত হয়? 7-এর পরবর্তী মানে 7-এর সাথে 1 যোগ করো, তাহলে হয় কত? 8 হয়। এখন এই 8কে আমরা কোনো একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে সেটা 10-এর সাথে মিলে যাবে, মানে পরবর্তী সংখ্যা 10 হবে। যেমন 7-এর পরবর্তী সংখ্যা আমরা সচরাচর চিন্তা করলে কিন্তু 8 হয়। 7-এর পরবর্তী সংখ্যা সচরাচর আমরা চিন্তা করলে 8 হয়, 7-এর সাথে 1 যোগ করলে 8, স্বাভাবিক। তাহলে এই 8, কিন্তু ওরা তো বলছে 10, তাহলে আমাদের তো সংখ্যা পদ্ধতি একটা না, আমাদের সংখ্যা পদ্ধতি কিন্তু কয়েকটা। সো সেই কথা চিন্তা করলে 8কে যদি আমি এখন অক্টালে রূপান্তর করি, তাহলে 8 দ্বারা ভাগ করবো, যেহেতু অক্টালে বেজ 8, তাহলে 8কে 8 দ্বারা ভাগ করো, কত হয়? 8 1-কে 8, মিলিয়ে গেছে 0। 1কে কি 8 দ্বারা ভাগ করা যায়? যায় না, এই জন্য এখানে 0 লিখে 1 বাদ দিয়ে দাও। এখন একটু চিন্তা করে দেখো 10 হলো কিনা। তাহলে বোঝা যাচ্ছে কি 7-এর পরবর্তী সংখ্যা কত? 10, এটা সম্ভব, এটা ব্যাখ্যা করতে বলেছিল। তো এই ধরনের যে কোনো সংখ্যাকেই যদি বলে, যেমন 77-এর পরবর্তী সংখ্যা কত, তাহলে তুমি একটা কাজ করো, 77কে তুমি হচ্ছে 77-এর পরবর্তী মানে 78, এবারে 78কে তুমি অক্টালে নাও, কিভাবে? 8 দ্বারা ভাগ করো, তাই না? কিন্তু বাইনারিতে নিলে আসলে অনেক বেশি হয়ে যাবে, এজন্য পরবর্তী সংখ্যার সাথে মিলবে না। আমাদেরকে বাইনারিতে নিলেও, অক্টালে নিলে হোক আর হেক্সাডেসিমেলে নিলে হোক, যেভাবে হোক অ্যান্সারটা মিলাতে হবে এইভাবে। হ্যাঁ, তো যেমন অক্টালে নিলে মিলছে, কিন্তু আবার এমন না যে হেক্সাতে নিলেও মিলে যাবে, আবার এমন না বাইনারিতে নিলেও মিলে যাবে, যে তিনটার যে কোনো একটাতে নিলেই মিলে যাবে। ওকে, তাহলে আমরা এখন গ নাম্বার সমাধান করব। দেখো গ নাম্বারে বলা আছে কি, যে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। প্রচলিত সংখ্যা পদ্ধতি কি সেটা সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, সেটার আরেকটা নাম হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বা ইংরেজিতে বলা যায় কি ডেসিমেল, আর বাংলায় দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা কিন্তু এই সম্পর্কে বিস্তারিত জেনেছি পূর্বের ভিডিওগুলোতে। ওকে, তাহলে এই ডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদেরকে কি করতে হবে, কিভাবে নিতে হবে ডেসিমেলে, সেটা তো তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে যে সংখ্যা পদ্ধতিতে থাকবে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে। এটা কিন্তু অনেক আগে আমি শিখিয়েছিলাম। ওকে, তাহলে এটা তো আছে হেক্সাডেসিমেলে, তাহলে প্রত্যেকটার সাথে কি করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 16 দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে। এটা 3C, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, আমরা এটা
ডেসিমেল বা দশমিকে রূপান্তর করব। তাহলে তুমি কিন্তু চাইলেই এটা লিখতে পারো এইভাবে যে উদ্দীপকে প্রদত্ত ফারহানের গড় মান 4D3C যেটা হেক্সাডেসিমেলে আছে, উক্ত সংখ্যাটিকে দশমিক বা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হলো। এভাবে তুমি লিখে দিতে পারো, তাহলে তোমার জন্য ভালো হবে। এখন তুমি 16 দ্বারা প্রত্যেকটাকে গুণ করো, 4কে 16 দ্বারা গুণ করো, তারপর যোগ করো, D-কে 16 দ্বারা গুণ করো, তারপর যোগ করো, 3কে 16 দ্বারা গুণ করো, তারপর যোগ করো, C-কে 16 দ্বারা গুণ করো, তারপর যোগ করো। এখন ঘটনা হচ্ছে স্যার একটা পয়েন্ট ছিল এখানে মাঝখানে, সেই পয়েন্টটা তো ভুলে গেলাম। দেখো পয়েন্ট হচ্ছে D16, ভুলি নাই, আমি এটা পরে দিব। আমি এটা জাস্ট মনে রাখবো যে এটা পয়েন্ট ছিল, এখানে পয়েন্ট দেয়া লাগে না, জাস্ট মনে রাখার জন্য। পয়েন্ট আলা যেটা মানে এই যে এটা প্রথমটা 0, তার আগেরটা 1, আর এদিকে যত যাব -1 -2 -3 এভাবে লিখতে হবে। তাহলে -1 -2, স্যার কার উপরে -1 -2 -3 লিখবো কিংবা 0 1 লিখবো? আসলে আমরা মূলত বেজের উপরে এই মানটা লিখে থাকি, পাওয়ারটা লিখে থাকি কার উপরে? বেজের উপরে। ওকে, এখন দেখো 4 গুণ 16 পাওয়ার 1 মানে 16 যোগ D মানে কত? A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে হচ্ছে 13। আমরা এখন 13 লিখব। তারপর গুণ 16 পাওয়ার 0 মানে 1 যোগ 3 গুণ 16 পাওয়ার -1 বা ইনভার্স 1। এখন এটাকে কি করব? 1 ভাগ 16 পাওয়ার 1 মানে জাস্ট এই মাইনাসটা বাদ যাচ্ছে, বিনিময়ে উপরে 1 ভাগ যোগ C মানে কত? A মানে 10, B মানে 11, C মানে কত? 12। তাহলে এখানে লিখবো কত? 12 গুণ 1 ভাগ 16 পাওয়ার 2। দেখো এখানে যা লিখছি এখানে তাই লিখছি, শুধু পার্থক্য কি? পাওয়ারটা। এখানে 1 এখানে 2, তাছাড়া বাকি সব কিন্তু একই রকম আছে। ওকে, এখন কি করতে হবে? 16 আর 4 গুণ করলে কত হয়? আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিব এই সময়, কারণ এটা এই পার্টটা একটু ক্যালকুলেশনটা জটিল হতে পারে। ওকে, তাহলে দেখো 4 গুণ 16, তাহলে আমরা যদি 4 গুণ 16 গুণ করি, 4 গুণ 16 তাহলে কত হয়? 64 হয়। আমরা এখানে লিখব কত? 6 4 64 যোগ আবার 13 গুণ 1, 13 1 কে 13 যোগ এখন 3 গুণ 1 ভাগ 16 পাওয়ার 1 মানে 16 যোগ 12 গুণ 1 ভাগ 16 পাওয়ার এখন এই যে 2। তাহলে আমরা 16 গুণ 16 বা 16 পাওয়ার 2 অর্থাৎ 256 হয়, 256। এখন এই 64 আর 13 গুণ করলে হয় কত? 77। 64 আর 13 77 হয়। তারপর যে কাজটা করব, 1 কে 16 দ্বারা ভাগ দিব। আমি এটা বলছি 1 কে 16 দ্বারা ভাগ দিব, 3 দ্বারা গুণ দিব। তুমি চাইলে একবারে দিতে পারো ক্যালকুলেটরে। 1 ভাগ 16 যে উত্তরটা বের হবে তার সাথে আবার 3 গুণ করে দিবা, এই যেভাবে 1 ভাগ 16 গুণ 3। 1 ভাগ 16 গুণ 3 তাহলে কত হয়? 0.1875 যোগ জাস্ট এটার ক্যালকুলেশন এটা। এবার পরেরটা দেখো, পরেরটা কত আছে? 1 ভাগ 256, 1 ভাগ 256 গুণ কত আছে? 12। তাহলে এখানে লিখবো কত? 12। 1 ভাগ 256 গুণ 12, তাহলে এই যে 1 ভাগ 256 তারপর গুণ কত? 12। তাহলে কত হয়? 0.046875। এখন এইটা একসাথে যোগ করে দাও। তো যোগ করলে কত হয়? দেখো 0.1875 যোগ 77, তাহলে হয় 77.234375। 77.234375 এটা হচ্ছে ডেসিমেল মান বা দশমিক সংখ্যা পদ্ধতি বা প্রচলিত সংখ্যা পদ্ধতি তুমি বলতে পারো। উত্তরটা কিন্তু আমার যে অ্যান্সার, আমার যে শীট আছে লেকচার শিটের মধ্যে সাইটে ছোট করে যেভাবে উত্তর দেওয়া আছে প্রত্যেকটা, দেখো নীল কালার দিয়ে, উত্তরটা তুমি একটু মিলিয়ে নিতে পারবা অঙ্কটা সমাধান করার পরে। ওকে, এখন তাহলে আমরা ঘ নাম্বারে চলে যাব। ঘ নাম্বারে বলা আছে ওয়াহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে বের করতে হবে। এটা একবারে সহজ অঙ্ক, জাস্ট একটু চিন্তা ভাবনার বিষয়। আমরা কিন্তু আমার যে লেকচার শিটটা আছে, লেকচার শিটের মধ্যে দ্বিতীয় পেজে কিন্তু লেখা আছে, দেখো যে কখন আমরা 2 এর পরিপূরক পদ্ধতি করতে হবে বা কখন আমরা 2 এর পরিপূরক পদ্ধতি করব। 2 এর পরিপূরক পদ্ধতি কিন্তু সব সময় করা যাবে এমনটা না, আবার কিছু কিছু সময় 2 এর পরিপূরক পদ্ধতি করতে হবে। আমরা সামথিং দেখেই বুঝতে পারি কিভাবে। দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পার্থক্য, রানের পার্থক্য যোগের মাধ্যমে এটা দেখেই বুঝতে পারবো, যেটা
দুইয়ের পরিপূরক পদ্ধতি। ওকে, তাহলে কার কার ওহিদ ও নাফিজের? তো দেখো দ্বিতীয়জন ওহিদ এবং তৃতীয়জন নাফিজ, তার মানে এখানে যে এটা ওহিদ এবং এটা নাফিজ। তো দুটো সংখ্যা পদ্ধতির মান, মানে দুটো মানকে দুই সংখ্যা পদ্ধতিতে দিয়ে রাখছে। এখন আমাদেরকে কি করতে হবে দেখো, এখন এই অক্টাল এবং বাইনারি এই দুটোকে আগে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো আমরা 1 2 7 এটা অক্টাল আছে, এটাকে আমরা একটু ডেসিমেলে নিয়ে নেই। কিভাবে? বেস দ্বারা গুণ করতে হবে, পাওয়ার বসাতে হবে। ওকে, তাহলে এই যে 1 × 8 + 2 × 8 + 7 × 8 প্রত্যেকটা পাওয়ার বসাবো 0 1 2। 1 গুণ 8 এর পাওয়ার 2 মানে 8 × 64 যোগ 2 গুণ 8 এর পাওয়ার 1 মানে 8 যোগ 7 গুণ 8 এর পাওয়ার 0 মানে 1। 64 1 64, 8 2 16, তারপর 7 1 7, তার মানে 64 আর 16 হয় 80, আর 80-র সাথে 7 যোগ করলে হয় 87। তাহলে আমরা পেলাম কত? 87। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই বাইনারি মান বের করে নিতে হবে একবার এটার, কারণ এটার বাইনারি মানও দরকার আছে। আমরা ডেসিমেল মান বের করে নিলাম, এখন বাইনারি মানটা বের করি। 1 2 7, 7 হচ্ছে 111, 2 মানে 10, সামনে একটা 0, 1 মানে 1, সামনে দুইটা 0। মানে কিভাবে বের করলাম মানটা? দেখো এটা আছে অক্টালে, অক্টাল থেকে বাইনারি 3 বিটের সম্পর্ক, প্রত্যেকটা তিনটা বাইনারি মান বের করলাম। তাহলে 0 0 1 0 1 0 1 1 1, এই সামনে 0 না দিলেও সমস্যা নাই। তাহলে আমরা বাইনারি মানটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে বাইনারি যেটা আছে না, এই বাইনারি আমি এখানে একটু লিখে নেই, কারণ আমাদের বাইনারি দরকার আছে 1 0 1 0 0 0। ওকে, এই বাইনারি মানটাকে আবার ডেসিমেলে রূপান্তর করতে হবে, কারণ আমাদের দরকার মূলত এই ডেসিমেল এবং বাইনারি দুইয়ের পরিপূরক করতে গেলে। তো আমরা তাহলে বেস দ্বারা গুণ করলাম প্রত্যেকটার সাথে, এবং এখন পাওয়ার বসাবো। তাহলে পাওয়ার কি? ডান পাশ থেকে প্রথমটা 0, তার আগেরটা 1, তার আগেরটা 2, তার আগেরটা 3, তার আগেরটা 4, তার আগেরটা 5, তার আগেরটা 6, এভাবে আমরা পাওয়ার বসাবো। মানে বেসগুলোর উপরে জাস্ট গুণে যাব। বেসগুলো কি করব? গুণে যাব। প্রথমটা 0, তার আগেরটা 1, তার আগেরটা 2, তার আগেরটা 3, এখানে যতগুলো মান ছিল, এই যে যতগুলো বাইনারি মান ছিল, এই যে এটা, এই বাইনারি মানগুলোকে আমরা কি করলাম? বেস দ্বারা গুণ করলাম এবং পাওয়ার বসালাম। এবার আমরা এটা গুণ করব। দেখো 1 গুণ 2 এর পাওয়ার 6, মানে এখানে 2 এর পাওয়ার 6, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা মানে 2 গুণ অবস্থায় আছে, এখানে পাওয়ার 6 মানে 6টা 2, এই 6টা 2 গুণ করলে কত হয়? 64 হয়। এখানে কত হবে? 64। কিভাবে? দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, এভাবে গুণ হবে। তারপর যোগ 0 গুণ 2 এর পাওয়ার 5 মানে কত? 32, যোগ 1 গুণ এই যে 2 এর পাওয়ার 4 মানে কত? 16, তারপর যোগ এই যে 0 গুণ 2 এর পাওয়ার 3 মানে কত? 8, যোগ 0 গুণ 2 এর পাওয়ার 2 মানে 4, যোগ 0 গুণ 2 এর পাওয়ার 1 মানে 2, যোগ 1 গুণ 2 এর পাওয়ার 0 মানে কত? 1, এই যে এটা। ওকে, আমি প্রত্যেকটা মান বের করলাম, এখন গুণ করব। 64 1 কত? 64, 3 0 0, তারপরে সরি 32 1 32 0, এই যে 32 আর 0 গুণ করলে 0, 16 1 16, 8 0 0, 4 0 0, 2 0 0, 1 1 1, মানে প্রত্যেকটা গুণ অবস্থায় যেগুলো ছিল গুণ করলাম। এখন 64 আর 16 যোগ করলে হয় 80, 80-র সাথে 1 যোগ করলে হয় 81। হ্যাঁ, 81 হবে এটা ডেসিমেল মান। তাহলে আমরা ডেসিমেল মান পেলাম এখানে কত? 81। এখন আমরা দেখো ডেসিমেল মান পেলাম, বাইনারি মান পেলাম, আমাদের অঙ্কটা কিন্তু করতে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন জাস্ট দেখতে হবে যে এখানে যেহেতু পার্থক্য বলা আছে, তাহলে আমরা পার্থক্যটা কিভাবে বের করে থাকি? আমরা মূলত পার্থক্য বের করি বড় সংখ্যা থেকে ছোটটা বাদ দেই। যেমন 87 আছে, 87 থেকে 81 বাদ দিব। হ্যাঁ, দিলে দেখো এভাবে তো আমরা পার্থক্য বের করি, রাইট? তো 87 হচ্ছে বড়, এখান থেকে ছোটটা বাদ দিলে পার্থক্য বের হয়ে যায়। তো পার্থক্য বের করতে গেলে মাইনাস চিহ্নটা কার আগে আছে? 81-র আগে আছে, রাইট? এই মাইনাস চিহ্নটা 81-র আগে আছে, তার মানে 81-র যে বাইনারি মান আছে এটাকে আমরা 7টা বানাবো। 1 0 1 0 0 0 1, 1 3টা 0, তারপর 1, তারপর 0, তারপর 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা আছে। এটাকে আমরা এখন সামনে একটা 0 দিয়ে 8টা বানিয়ে নেব। সবসময় এই কাজটা করতে হবে। 1 2 3 4 5 6 7টা আছে। আমাদের এই অঙ্কগুলোতে মূলত লাগে হচ্ছে 7টা, 8টা লাগে না, 7টা লাগে। তো আমাদের কিন্তু 7টা আছে, তো আমাদের কোনো সমস্যা নাই। 7টা থাকলে আমরা এটা নিয়ে আর কোনো কাজ করব না, কোনো কাজ করতে হবে না। ওকে, এখন
এই যে মানগুলো আছে এর প্রথমে একের পরিপূরক করতে হবে, মানে একের বিপরীত শূন্য, শূন্যর বিপরীত এক, শূন্যর বিপরীত এক, শূন্যর বিপরীত এক, একের বিপরীত শূন্য, একের শূন্যর বিপরীত এক, একের বিপরীত শূন্য, বিপরীত মান বসালাম। সাইডে লিখব কি 1 এর পরিপূরক, তারপর একের পরিপূরকের সাথে 1 যোগ করব, তাহলে হবে 2 এর পরিপূরক। কিভাবে? 0 আর 1 যোগ করলে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0। আমরা জাস্ট এই লাইনের সাথে যোগ করলাম, ভালো করে খেয়াল করো, আমি কিন্তু উপরের লাইনের সাথে যোগ করিনি, আমি যোগ করছি জাস্ট এই 0 1 যোগ করলে 1, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 0, তারপর 1, তারপর 0, মানে এখানে যোগ করার কিছু নাই। তাহলে আমরা 2 এর পরিপূরকও পেয়ে গেলাম। এখন দেখো 2 এর পরিপূরক পাওয়ার পরে প্রথমে লিখব 87, একটা দাগ দিব, তারপরে লিখব কত 81। তো 87-র যে বাইনারি মান সেটা আমরা এখানে লিখব। 87-র আগে প্লাস আছে এখানে 0, 81-র আগে মাইনাস আছে এখানে 1। এখন দেখো 1 0 1 0 1 2 3টা 1, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে আছে। সো আমাদের 7টা বানানো লাগবে না, আমরা এখানেও 7টা বানানো লাগে না, এখানেও 7টা ছিল। এখন এই 81-র যে বাইনারি মান যেটা পাইছি এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এই 2 এর পরিপূরক মানটা বসিয়ে দেব। তাহলে 0 1 0 1 1 1 1, 4টা 1। দেখো এই যে এই মানটা 2 এর পরিপূরকের মানটা এখানে আমরা লিখব 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরকের মানটা হুবহু এখানে বসাই দিলাম। এখন দেখো 87 থেকে 81 বাদ দিলে কত হয়? 87 থেকে 81 বাদ দিলে হয় 6। এখন এই ডান পাশ আমরা যোগ করব, 1 আর 1 যোগ করলে 2 10 0, হাতে আছে 1, 1 আর 1 যোগ করো 2, 2 আর 1 3, 3 মানে 11 এর 1, হাতে আছে 1, 1 আর 1 2 আর 1 3 মানে 11 এর 1, হাতে আছে 1, 1 আর 1 যোগ করো 2, 2 10 0, হাতে আছে 1, 2 10 0, হাতে আছে 1, এই লাইনে যোগ করো 2 10 0, হাতের 1 এই লাইনে যোগ করলে 2 হয়, 2 10 0, হাতের 1 আবার ভিতরে চলে আসে 2 10 0, হাতে আছে 1। এটাকে বলা হয় এটাকে বলা হয় ক্যারি বিট। এখানে লিখবা কি ক্যারি বিট, আর এটাকে বলা হয় চিহ্ন বিট। কিসের চিহ্ন বিট? দেখো 6 যে উত্তরটা বের হয়েছে প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এখানে কি হবে 0, এই কারণে, কারণ প্লাস থাকলে যে 87টাকে প্লাস 0, মাইনাস থাকলে 1। এখন একটা বিষয় খেয়াল করে দেখো 6 এর মান 110, আমরা কিন্তু ডান পাশটা যোগ করছি, বাম পাশটা বিয়োগ করছি, এবং এই যোগ বিয়োগ করার পরও কিন্তু আমাদের উত্তরটা মিলে গেছে। এজন্য বলা হয়েছিল রানের পার্থক্য যোগের মাধ্যমে বের করতে হবে। আমরা কিন্তু যোগের মাধ্যমে পার্থক্যটা বের করলাম, খেয়াল করে দেখছো? তো এই হচ্ছে আমাদের ঘ নাম্বারের কাজ। অঙ্কটা একটু বড় ছিল যেহেতু অনেকগুলো কাজ করা লাগছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে। আর স্ক্রিনের ঠিক বাম পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এটা শুধুমাত্র এইচএসসি আইসিটি সাবজেক্টের উপরে সকল প্রশ্ন, সকল সমস্যাগুলো এখানে সমাধান করা আছে। সো এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, কারণ পরবর্তী ভিডিওগুলো যে আপলোড দিব এই উৎসাহটা পাওয়ার পরে আপলোড দিব ইনশাল্লাহ, এবং পুরো আইসিটির যত সমস্যা আছে সমাধান করে দিব। প্লিজ ভিডিওগুলো বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করো এবং নিজে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। মতামতগুলো কমেন্ট